হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হলো নাগ আশ্বিনের নির্দেশিত এবং প্রভাস অভিনীত আপকামিং বিগ বাজেট প্যান ইন্ডিয়ান সিনেমা কালকি 2898 এডি। এই সিনেমাটা একটা টিজার, একটা ক্যারেক্টারের একটা টিজার লঞ্চ করা হয়েছে। সেই টিজারটা কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ক্যারেক্টারটা আমরা প্রত্যেকেই জানি। কালকি সিনেমাটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে হচ্ছে প্রভাস, এবং এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে হচ্ছে দীপিকা পাদুকোন এবং অমিতাভ বচ্চন। এছাড়া কমল হাসান এখানে একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে ভিলেন রূপে তাকে দেখা যাবে। বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় এই সিনেমাতে আছে। তো এবার কালকে যে টিজারটা লঞ্চ করা হয়েছে সেটা মূলত অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার টিজার লঞ্চ করা হয়েছে। তো আমরা এর আগে যখন আমি কালকে নিয়ে কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা প্রবাবলি খুব চান্স আছে যেটা অশ্বত্থামার ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে। তো এবং এখানে এই টিজারটাতে সেটাই দেখা গেল। এখানে অমিতাভ বচ্চনকে অ্যাজ অশ্বত্থামা গুরু দ্রোণের ছেলে সেই হিসেবে দেখানো হয়েছে। তো ফার্স্ট অফ অল টিজারটা কেমন লাগে তারপরে একটু বিস্তারিত আলোচনায় যাবো। তো ফার্স্ট অফ অল বলি, টিজারে একটা পয়েন্ট আছে যেখানে অমিতাভ বচ্চনকে এআই এর মাধ্যমে ডিএজিং করে সেই যে অ্যাংরি ইয়াংম্যান অমিতাভ বচ্চন, 70s অমিতাভ বচ্চন, 80s অমিতাভ বচ্চন সেই লুকে নিয়ে গেছে। আমি মেনলি অমিতাভ বচ্চনের খুব বড় ফ্যান নয়, বিকজ অফ দেখবেন মিঠুন চক্রবর্তীর ফ্যান আর অমিতাভ বচ্চনের ফ্যানেদের মধ্যে সবসময় একটা টাসেল লেগেই থাকে। তো সেই দিক থেকে অমিতাভ বচ্চনের ফ্যান আমি নয়, বাট হি ইজ এ গড অফ ইন্ডিয়ান সিনেমা, হি ইজ আ মাসিহা, ঠিক আছে? বস, বিগ বস। তো তাকে নিয়ে কথা বলার তো যোগ্যতা মানে মিঠুন চক্রবর্তী নিজেই বলে। তো আমি তো কে, আমি 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 তো এখন মিঠুন চক্রবর্তী নিজেই বলে যে অমিতাভ বচ্চন গড। তো অমিতাভ বচ্চনের অ্যাক্টিং স্কিল, অমিতাভ বচ্চনের স্টারডম নিয়ে বলার কিছু নেই। বাট আমি একটা পয়েন্ট বলতে চাই, যদি অমিতাভ বচ্চন যখন ইয়ং এজে ছিল, লাইক 70s কথা বলি, যখন তিনি দিবার, শোলে, জঞ্জির এই টাইপের সিনেমাগুলো করছেন, তখন যার যে ক্রেজ ছিল অ্যাংরি ইয়াংম্যান হিসাবে, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ওই ক্রেজটা কিন্তু যদি তাকে সেই মানে প্রপার লাগে তাকে এআইতে, ওই তার ওই লুকে 70s লুকে, তাহলে কিন্তু আজকেও সিটি মুভমেন্ট তৈরি করে দিতে হবে। কারণ একটা কথা বলি, ইন্ডাস্ট্রি থেকে এই যারা এক সময়ের মানে বিগেস্ট স্টার ইন্ডাস্ট্রি, মানে এখন তারা লিজেন্ডারি অ্যাক্টর হয়ে গেছে, লাইক অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এদের কিন্তু এখনো সেই পাওয়ারটা আছে, ধরমপাজি, এদের কিন্তু এখনো সেই পাওয়ারটা আছে যে তারা এখনো দর্শককে হলে আনতে পারবে এবং হলে সিটিও মারতে পারবে। এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখবেন। অমিতাভ বচ্চন ঝুন্ডে দেখেছেন, মিঠুন চক্রবর্তীর আপনার প্রজাপতি, কাবুলিওয়ালাতে দেখেছেন, ঠিক আছে? যে তারা এখনো কিন্তু দর্শক টানতে পারে। এটা কিন্তু সব স্টারদের মানে সবার ক্ষমতা নেই, সব সুপারস্টারদের এই ক্ষমতা থাকে না, কিন্তু এই কিছু কিছু স্টারদের ক্ষমতা আছে। তো অমিতাভ বচ্চন তো এমনিতে একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে যারা সিনেমাটা দেখতে যাবে, প্লাস যদি তারা নিজেদের হিরোকে সেই 70s লুকে পায় একবার, তাহলে তো মানে হল সিটিতে ভরে যাবে ভাই, ঠিক আছে? তো ওই একটা লুক আছে যেখানে মাথায় মণি রয়েছে অশ্বত্থামার মানে ইয়ং এজ দেখানো হয়েছে। এখানে দেখবেন যে এখানে যে দুটো ক্যারেক্টারের কনভারসেশনটা হচ্ছে টিজারের মধ্যে, একটা ক্যারেক্টার হচ্ছে কি যে হচ্ছে এখনকার একদম মডার্ন যুগের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, প্রবাবলি হচ্ছে সে হতে পারে, আমি নট শিওর, সে হয়তো প্রভাসের ছোটবেলা, সে হয়তো কৃষ্ণের একটা মানে যে অবতার হয়ে আসবে, কলকি হয়ে আসবে, যে তা সে হয়তো সেই ক্যারেক্টারটা সেই মেয়েটা প্লে করছে। মানে তার মধ্যে কিন্তু বিভিন্ন মানে এই যে এখনকার মডার্নরা যেরকম করে কথা বলে, যে ইংলিশ কথা বললো, কথার মধ্যে ইংলিশ টোন দিয়ে দিল কথাবার্তা, ঠিক আছে? আর অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার মধ্যে দেখবেন সেটাতে শুদ্ধ হিন্দি, মানে সেই সময় সংস্কৃত যে হিন্দি ছিল ওই টাইপের কিন্তু, ঠিক আছে? এবং সেখানে তার ডায়লগ রয়েছে যে এখন আমার সময় চলে এসেছে, আমি দ্রাপড় যুগ থেকে অপেক্ষা করে আছি, কবে আমার শেষ যুদ্ধ হবে এবং শেষ যুদ্ধের সময় চলে এসেছে এখন, ঠিক আছে? তারপরে সে নিজের তীর ধনুকটা নিয়ে বেরিয়ে যায় এবং তখন তার ডায়লগটা থাকে যে আমি গুরু দ্রোণের ছেলে অশ্বত্থামা, ঠিক আছে? তো ওভারঅল যে মানে জিনিসটা করে দেখুন, এটা একটা ফিউচারিস্টিক সিনেমা, 2898 সালে সিনেমাটা টাইম লাইন, ঠিক আছে? বাট সেই সময় হয়তো মানে এত মানে সবকিছু ফিউচারিস্টিক হয়ে গেছে, প্রচুর আধুনিক জিনিসপত্র এসে গেছে। বাট সেই সময় দেখা যাচ্ছে একটা মন্দিরের মধ্যে অশ্বত্থামা রয়েছেন এবং সে শিব ঠাকুরের পুজো করছেন, কিন্তু সে মানে শিব ঠাকুরের খুব বড় ডিভোটি সে, এবং তার জন্যই সে তার মণিটা পেয়েছিল এবং সেই জন্য সে অমর। মানে অমর মিনস মানে তাকে কোনোদিন কোনো রোগ ব্যাধি জরা মৃত্যু তাকে স্পর্শ করতে পারে যতদিন ওই মণিটা থাকে। তো মণিটা যদিও এখানে শ্রীকৃষ্ণ ডিস্ট্রয় করে দিয়েছিলেন, কিন্তু তাকে অভিশাপ দিয়েছিলেন যে সে সময়ের শেষ পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। এবং দেখুন সবকিছু না, সব যে কার্স যে দেয় ভগবান, যে সবকিছুর একটা কিন্তু টুইস্ট থাকে সবকিছু। এই যে অশ্বত্থামাকে অভিশাপটা দিয়েছে তার একটা কারণ আছে, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে আসছি। বাট ওভারঅল যে মানে আমি প্রথম থেকে বলি, যখন থেকে টিজারটা এসেছিল, যেভাবে গ্রাফিক্স ডিজাইনিং করেছে, যেভাবে কালার গ্রেডিয়েন্ট দিয়েছে, সবকিছু কিন্তু ভালো লাগছে। আর অমিতাভ বচ্চনের ভয়েস ওভার কিন্তু দুর্দান্ত,
মানে আমি মনে করি ইন্ডাস্ট্রির যে কিছু মানুষ আছে যাদের ভয়েস নিয়ে কথা বলা যায়, তার মধ্যে অমিতাভ বচ্চন হচ্ছে নাম্বার 1। তাকে এর আগে প্রচুর সিনেমাতে ভয়েস ওভারের কাজ দিয়েছে, এখানেও তার গুরু ধরনের যে গাম্ভীর্যতাটা সেটা কিন্তু প্রপারভাবে ফুটে আসছে অশ্বত্থামার ক্যারেক্টারে, ঠিক আছে। তো এটা খুবই ভালো লাগছে। এবং তার সারা মুখে পটি দেওয়া রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই জানি তাকে যে কার্স দেওয়া হয়েছিল যে তার সমস্ত শরীরের প্রতিটা অঙ্গ গলে যাবে, পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, সেই জন্য তাকে সেভাবে ডিজাইন করা হয়েছে। তার বয়স হয়ে গেছে, চুল ফুল সব পেকে গেছে। এবং এখানে একটা সিনও দেখা যাচ্ছে, প্রবাবলি এখানে একটা কোনো ফাইট সিন আছে, কারণ এখানে ছেলেটার মুখে রায় আছে, তার মুখে ডায়লগ আছে যে তোমাকে গুলি মারলে তোমার কিছু হলো না, সেরকম করে হাত দিয়ে করলে সব ঠিক হয়ে গেল। তো তার সেই ক্ষমতাটা কিন্তু আছে, ঠিক আছে। তো ওভারঅল যে টিজারটা লঞ্চ হয়েছে, টিজারটা কিন্তু সিনেমাটার প্রতি অ্যান্টিসিপেশন আরো বাড়িয়ে দিচ্ছে, খুবই ভালো হয়েছে টিজারটা, ঠিক আছে। টিজারটা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। কালার গ্রেডিয়েন্ট, অমিতাভ বচ্চনের পারফরমেন্স টিজারের মধ্যে যেটুকুনি দেখানো হয়েছে খুবই ভালো, ঠিক আছে। আর এই যে একটা নবীন প্রবীণের যে মিশ্রণ, একটা মানে একজন প্রায় 5000 বছর ধরে বেঁচে আছে, 5000 বছর আগের মানুষ, সে সমাজের যুগের একদম মানে একটা মিথ, একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, দীর্ঘদিন ধরে সে আছে, সে অন্তরালে রয়েছে সমাজে। তার সাথে হঠাৎ করে দেখা হচ্ছে একটা একদম নবীন বড় একটা ফিউচারিস্টিক একটা বালকের। তো তাদের মধ্যে যে কি হচ্ছে সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। ওই যে লাস্টে একটা ছোট ডায়লগ আছে, দেখে আসাঙ্কেল আপ কাহা যা রা হ্যায়, মানে যেরকম আমরা মানে এখনকার ছেলেমেয়েরা বলে না যে আঙ্কেল কাহা যা রা হ্যায়, ভ্যাসে ওর কাছে তো ও তো ওর ক্যারেক্টারটা তো বুঝতে পারছে না যে কে, এ একটা মানে মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টারে, সে ওকে তাকে এভাবে ডাকছে আসাঙ্কেল মুঝে তো লেখতে যাই, এরকম একটা ডায়লগ লাস্টে আছে। তো ওভারঅল পুরো টিজারটা ভালো লাগছে। এবার আমি যদি বলি যে এই যে টিজারটা, এই যে মানে পুরো যে সিনেমাটা আসছে কালকি, আমি যে কেন বললাম যে সবকিছুর একটা কারণ থাকে। তো মহাভারতের শেষের দিকে অশ্বত্থামাকে অভিশাপ দেওয়া হয়েছিল, যে কারণ সে উত্তরার গর্ভে থাকা সন্তানকে গর্ভেই মারার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়েছিল। সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে ওই চক্র দিয়ে তার মণিটাকে ধ্বংস করে দিয়েছিল এবং তাকে অভিশাপ দিয়েছিল যে সৃষ্টির শেষ পর্যন্ত সে বেঁচে থাকবে, ঠিক আছে। এবার এখানে আবার মুভিটাকে দেখা যায়, তখন দেখবে অমিতাভ বচ্চন যখন ফিরে চলে যাচ্ছে, মানে তীর্ধনুকটা নেই, বয়স্ক অমিতাভ বচ্চন যখন চলে যাচ্ছে, তখন দেখবে তার মাথার এখানটা জল করছে। প্রবাবলি সে আবার তার মুভিটাকে ভগবানই তাকে ফিরিয়ে দিচ্ছে কোনো একটা কারণে। বিকজ অশ্বত্থামা কিন্তু প্রচুর জ্ঞানী, ভীষণ জ্ঞানী, ঠিক আছে। মানে মহাভারতে যদি জ্ঞানের ভান্ডার কাউকে বলা, সেটা হচ্ছে অশ্বত্থামা ছিল। বাট সে যেহেতু অধর্মের সঙ্গে যুক্ত ছিল, সেই জন্য তাকে এই শাস্তিটা পেতে হয়েছে। এবার দেখুন, কালকি পুরাণ যারা পড়েছেন তারা জানেন যে শ্রীকৃষ্ণের দশম এবং শেষ অবতার হচ্ছে কালকি, যে একদম সৃষ্টির শেষ যুগ কলিযুগ আবির্ভূত হবে। কলিযুগ হচ্ছে কলি নামক একটা রাক্ষস যখন সারা পৃথিবীতে নিজের প্রভাব বিস্তার করবে। এই কলি হচ্ছে এমন একটা রাক্ষস যে হলাহল বিষও পান করেছে এবং যে অমৃত পান করেছে, যে বর্তমানে তার আসল শারীরিক ফর্মে নেই, কিন্তু এক কলিযুগের যে 4,32,000 বছরের কলিযুগের যে স্প্যান, তার শেষ ভাগে এসে সে তার নিজের শারীরিক রূপ ফিরে পাবে। এবং সে তার বিশেষ ক্ষমতা হচ্ছে সে মানুষ হোক, ভগবান হোক, রাক্ষস হোক, সবার কিন্তু মনকে কন্ট্রোল করতে পারে। এবং এই মনকে কন্ট্রোল করে একটা সময় গিয়ে, মানে কলিযুগের 10 বছর পেরোনোর পরে এমন একটা সময় আসবে যখন গিয়ে সে পুরো পৃথিবীর মধ্যে নিজের প্রভাব বিস্তার করবে। তখন মানুষ আর ভগবানকে পুজো করবে না, তখন মানুষের কাছে কলি হচ্ছে ভগবান হবে। মানুষের জীবন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ পূর্ণ বলে কিছু, ভালো কাজ বলে কিছু করবে না, যা করবে সবই খারাপ কাজ করবে, ঠিক আছে। তো সেই সময় এই অধর্মকে, এই অন্ধকার যুগকে শেষ করতে, ঠিক আছে, ভগবানের শ্রীকৃষ্ণের দশম অবতার যে হচ্ছে কলকি, তার আবির্ভাব হবে। কিন্তু এই কলি যেহেতু আমি বললাম এই অমৃতও পান করেছে, ঠিক আছে। তো এত শক্তিশালী যে তাকে হারানোর জন্য 5 জন দিব্য পুরুষের সহায়তা লাগবে। এই 5 জন দিব্য পুরুষ হচ্ছে, আমি হতে পারে কিছুটা ভুল হতে পারে আমার এখানে, একটা হচ্ছে পরশুরাম, একটা হচ্ছে মহাবলী হনুমান, একটা হচ্ছে অশ্বত্থামা, একজন হচ্ছে বিভীষণ, এবং ফোর্থ একজন আছে, তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কে, আরেকজন চিরঞ্জীবী। তো এদের আবির্ভাব হবে। এবং এখানে আমি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের দিয়ে রাখি, এটা প্রবাবলি সিনেমাতে দেখানো হবে, যে মহাভারতের যুদ্ধে কর্ণের যে কবচ কুণ্ডল ইন্দ্রদেব নিয়ে নিয়েছিল, পরে কিন্তু ইন্দ্রদেবের থেকে শ্রীকৃষ্ণ এই কবচ কুণ্ডল নিয়ে একটা হ্রদের নিচে এই কবচ কুণ্ডলটাকে লুকিয়ে রেখেছিল, ঠিক আছে। এবং এই কবচ কুণ্ডলটা এই দশম অবতার কলকি কিন্তু ধারণ করবে কলি পুরুষের সঙ্গে লড়াই করার জন্য। এবং এই কলি পুরুষ যে তীর ধনুকটা ব্যবহার করবে, তাকে সেই তীর ধনুকটা দিয়ে সাহায্য করবে হচ্ছে এই অশ্বত্থামা। এবং সেই জন্যই অশ্বত্থামা কিন্তু বেঁচে রয়েছিল 5000 বছর ধরে। এই যে তাকে যে সাপটা দেওয়া হয়েছিল, এটা অবশ্যই যে সে অধর্ম করেছে সেই জন্য, বাট একটা কারণও কিন্তু আছে যে ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। এবং বাকি যা চিরঞ্জীবীরা আছে, লাইক মহাবলী হনুমান, পরশুরাম, বিভীষণ, প্রত্যেকেরই কিন্তু একটা একটা করে কারণ আছে যে তারা এই সময় গিয়ে সাহায্য করবে হচ্ছে শ্রীকৃষ্ণ, কলকিকে, ঠিক আছে, শ্রী কলকিকে সাহায্য করবে।
এবং কল্কিকে যে সাহায্য করবে, এবং কল্কির পক্ষে কিন্তু একা কালীপুরুষকে হারানো সম্ভব নয়, সে এতটাই শক্তিশালী। এবং যেরকমটা আমি বললাম যে সে কালীপুরুষকে বলা হয় 100টা রাবণের থেকেও সে শক্তিশালী, মানে 100টা রাবণকে মিললে তার থেকেও শক্তিশালী হচ্ছে কালীপুরুষ। এবং সে সারা পৃথিবীকে নিজের কন্ট্রোল করতে পারবে। সে মানে মানুষ, ভগবান প্রত্যেকেরই মন সঞ্চালন করতে পারে, যে সে মনকে চেঞ্জ করে দিতে পারে, এবং সেই মনকে চেঞ্জ করে সে সারা পৃথিবীতে রাখতে পারবে। তো এরকম একটা ইয়েকে, এবার আমি জানি না সিনেমার মধ্যে কতটা কি এটা দেখানো হবে, বাট এটা হচ্ছে কালীপুরুষ এবং কল্কি যে দশম অবতার, তার পুরো হিস্ট্রি। এবং এই জন্যই অশ্বত্থামাকে বেঁচে থাকে। এবং অশ্বত্থামার ক্যারেক্টারটাই কি বলুন তো, যখনই মানে একটা মানুষ যে 5000 বছর ধরে বেঁচে আছে, আপনি দেখবেন এমনি যখন অশ্বত্থামাকে হিসেবে সার্চ করবেন ইউটিউবে, যেসব আর্টিকেলস গুলো আসে, সেখানে দেখবেন যে একটা মানুষ 5000 বছর ধরে বেঁচে আছে, যার হাইট প্রায় 12 ফুটের কাছাকাছি, এবং সে 5000 বছর ধরে কন্টিনিউ করছে নিজেকে, ঠিক আছে। মানে একটা কি বলবো, একটা আমরা সেই সুদূর অতীতে আমরা ভেসে যাই অশ্বত্থামার ক্যারেক্টারটা। যদি সত্যি এরকম কি হতে পারে সম্ভব, যে মহাভারতের যুদ্ধ দেখে এসছে, মহাভারত ক্যারেক্টারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আমরা যুক্ত, মহাভারত আমাদের। তো সেরকম একটা জিনিস, এটা সত্যি একটা খুবই নস্টালজিয়া টাইপের অশ্বত্থামার ক্যারেক্টারটা, ঠিক আছে। তো এই সিনেমাতে কতটা কি দেখায়, আপাতত তো যা দেখে মনে হলো খুবই অ্যান্টিসিপেটেড লাগলো। এবার হোপ ফর দ্য বেস্ট, কিরকম কি হয় দেখা যায়। তো আজকে ভিডিওতে একটুখানি দেখাবার পরে ভিডিওতে, থ্যাংক ইউ।